গিয়েছিলেন? তাহলে কি? তাহলে কি কি? কিছু না। বলেই আখি এক ছুটে নিচের রুমে চলে যায়। সাদ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। নিজের রুমে গিয়ে আখি শব্দ করে দরজা লাগায়, যার শব্দ সাধের কানে এসেও পৌঁছায়। আখি রুমে গিয়ে হাঁপাতে লাগে, ভাবতে থাকে সে যেটা ভাবছে সেটা কি আদেও ঠিক। সাদ কি তাকে কোনোভাবে জড়িয়ে ধরেছিল? তারপরেও সে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। নিজের মাথায় অদৃশ্য বাড়ি মেরে ভাবে, তুই একটা পাগল আখি, আর তোর ভাবনা চিন্তাগুলো তোর থেকেও বেশি পাগল। মিস্টার চৌধুরী কেন তোকে জড়িয়ে ধরতে যাবে? কিন্তু এই সুভাষ কিভাবে? যেভাবে আসে আসুক, ওনার গায়ের এই সুঘ্রাণ পাচ্ছি, এটাই তো আমার জন্য অনেক। আখির ভাবনার মাঝেই কেউ দরজায় টোকা দেয়। আখি গিয়ে সরি আখি গিয়ে দরজা খোলে, দেখে সাদ এসেছে। কিছু বলবেন? বাইরে দাঁড় করিয়ে কথা বলবে? আখি তৎক্ষণাৎ দরজার সামনে থেকে সরে গিয়ে বলে, না না, আসুন আসুন। সাদ ভেতরে ঢোকে, তার পিছু পিছু ঢোকে আরেকজন, তার হাতে খাবারের প্লেট। আখি খাবার দেখে নাক সিটকায়। সাদ গরম চোখে তাকায় তার দিকে। সাদ ইংলিশে লোকটাকে খাবার রেখে চলে যেতে বলে। লোকটা সেটাই করে। বেড়ে গিয়ে বসো। আমি খাবো না মিস্টার চৌধুরী, আমার একটু খেতে ইচ্ছে করছে না এখন। আপনি খাবারটা ফেরত দিয়ে দিন। খাবার খেয়ে তোমাকে ওষুধ খেতে হবে, নইলে তো আবার উল্টে পড়ে থাকবে। তখন সবাই আমাকেই দোষ দেবে, বলবে আমি তোমার খেয়াল রাখতে পারিনি। আমি তো কারো কথা শুনবো না, তাই তোমাকে খেতেই হবে। অন্যরা কথা শোনাবে বলে খাওয়াটা এনেছেন? আমি ভেবেছি হয়তো আমার জন্য আপনার কষ্ট হচ্ছে। কি সব উল্টাপাল্টা চিন্তা আমার। কি হলো, বসো। আখি বিনা বাক্যে বেডে গিয়ে বসে। সাদ সব খাবারগুলো আখির সামনে রেখে দেয়। আখি খাবারে হাত দিতে যাবে, এমন সময় সাদ তার হাত ধরে ফেলে। তুমি অসুস্থ, তোমার হাতে জীবাণু ভর্তি, ওই হাতে খেলে পেট খারাপ করবে। সাদের কথায় আখি হতবম্বের মতো তার দিকে তাকিয়ে থাকে। জ্বর হলে হাতে জীবাণু থাকে, এমন কথা সে ইহ জনমেও শোনেনি। তাহলে খাবো কি করে? আমি খাইয়ে দিচ্ছি। সাধের কথায় আখির দু চোখ বড় বড় হয়ে যায়। অবিশ্বাস্য নয়নে তাকায় সাধের পানে। সাধের অগোচরে নিজেকে চিমটি কেটে দেখে সে ঠিক শুনেছে কিনা। প্রমাণ হয় সে ঠিক শুনেছে। সাধ সত্যি তাকে খাইয়ে দিতে চেয়েছে, এটা যেন তার বিশ্বাসই হয় না। আপনি সত্যি আমায় খাইয়ে দেবেন? শুনেছি অসুস্থ মানুষের সেবা করা অনেক ভালো কাজ। আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও বুঝি এই কাজটাই করতেন, মানে সেবা করতেন? সাধের সহজ স্বীকারোক্তি। না, করতাম না। তাহলে আমার সেবা করতে চাইছেন যে? কারণ তুমি আর বাকিরা এক নও। কি পার্থক্য আমার আর বাকিদের মধ্যে? বাকিদের কথা জানি না, তবে তোমার আর আমার মধ্যে আত্মার অটুট টান। তুমি আমার একমাত্র শত্রু কিনা, তাই তো শত্রুকে লালন পালন করে সেবা যত্ন করে সুস্থ রাখতে চাইছি। তবেই না সম্পর্কটা সুন্দর হবে, সুন্দর করে ঝগড়া করতে পারবো। আখি মনে মনে হাসে, ভাবে আপনার মতো শত্রু সবার হোক মিস্টার চৌধুরী। সাত দেরি না করে অল্প পরিমাণে খাবার হাতে নেয়। আখির মুখের কাছে দিতেই সে খেয়ে নেয়। তার সত্যি খেতে ভালো লাগছে না, কিন্তু সাধের হাতে খাওয়ার সুযোগও সে হারাতে চাইছে না। কয়েক মুহূর্তের জন্য সে ভুলতে বসে জুবায়ের খানকে দেওয়া কথা। মনের মধ্যে আবার ফিরিয়ে আনে সেই পুরনো ভালোবাসা, পুরনো আবেগ, অনুভূতি। খাওয়ানো শেষে সাদ নিজেই সব প্লেটগুলো গুছিয়ে নেয়। আখিকে কয়েকটা ওষুধ খাইয়ে দিয়ে বলে, শুয়ে পড়ো এবার। খেয়েছেন আপনি? না, এবার খাবো, তুমি শুয়ে পড়ো। আখি শুয়ে পড়ে। সাদ আখির গায়ে চাদর টেনে দেয়, কপালে হাত দিয়ে পরখ করে জ্বর আছে কিনা। জ্বর অনেকটাই কমে গেছে, আশা করি রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই রাখবে, আমি পাশের রুমে আছি। বিকেলের মতো কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়বে না, ওকে? আখি বিজ্ঞের ন্যায় মাথা নাড়িয়ে প্রশ্ন করে, আচ্ছা, আমি যখন জ্বরে কাঁপছিলাম তখন আমার ঠান্ডা কি করে কমেছিল? সাদ সবে চলে যাবে বলে পিছু ঘুরেছিল। আখির কথায় সে সেখানেই দাঁড়িয়ে যায়। প্রতি উত্তরে বলে, কারো উষ্ণতায় তুমি উষ্ণ হয়েছিলে, আঁকড়ে ধরেছিলে তাকে। বলেই সাদ বেরিয়ে যায়। আখি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবে, চেয়ে থাকে সেদিকে। মনের মধ্যে হাজার ভাবনা আসলেও দমিয়ে দেয় সেসব। পরের দিন সকাল সকাল সাজি আর সামির ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। সামির সাদের রুমে আসে। ভাইয়া, তুমি আর আখিও চলো আমাদের সাথে। তোদের প্রাইভেসিতে আমরা কেন কাবাব মেহাটি হব?
আমাদের প্রাইভেসি দিতে চাইছো নাকি নিজে প্রাইভেসি খুঁজছো? মানে? তুমি খুব ভালো করেই জানো আমি কি বলতে চেয়েছি। ফালতু কথা বলবি না সামির। আর আমার প্রাইভেসির প্রয়োজন নেই। হানিমুনে আমি আসিনি, তুই এসেছিস। তো বিয়েটা করে আমাদের সাথে হানিমুনটা সেরে নাও না, এক খরচেই হয়ে যাবে। তুই যাবি এখান থেকে? হ্যাঁ, এখন তো তুমি আমাকে যেতেই বলবে। গেলে আখির সাথে সময় কাটাতে পারবে কি না। একটা কাজ করে আখিকেও আমাদের সাথে নিয়ে যাই। বেচারি তো এসে পর্যন্ত কোথাও ঘুরতে পারলো না, আমাদের সাথে না হয় একটু ঘুরে নেবে। কি বলো ভাইয়া, আখিকে নিয়ে যাই? যা ইচ্ছে কর, আপাতত এখান থেকে যা। বেশ, আসি তাহলে। বলেই সামির মুচকি হাসতে হাসতে চলে যায়। সাদ তার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে, এই ছেলে আমাকে এক্সপোজ করেই ছাড়বে। সামির আখিকে না নিয়েই চলে যায়। সে জানে তার ভাইয়ার মনে কি চলছে, শুধু স্বীকার করতে চাইছে না। তাই তো দুজনকে আলাদাভাবে সময় কাটাতে দিচ্ছে। যদি সত্যি তার ভাইয়া আখিকে ভালোবেসে থাকে, তাহলে তাদের সম্পর্ক আরো গাঢ় হোক। কারণ সে খুব করে চায় তার ভাইয়ার জীবনে কেউ আসুক, তাকে ভালোবাসুক। আর সেটা যদি আখি হয় তাহলে তো কোনো কথাই নেই। আখি রুমে শুয়েছিল, মনটা তার ভীষণে ভরে আছে। এত সুন্দর একটা জায়গায় এসেও সে যেন মুগ্ধ হতে পারছে না। তখনই আখির রুমে টোকা পড়ায় সে উঠে দরজা খোলে। আমি পার্কিং লটে আছি, 5 মিনিটে রেডি হয়ে নিচে নামো। কিন্তু আমি নো মো ওয়াচ, হারি আপ। বলেই সাদ চলে যায়। আখি বুঝতে কয়েক মুহূর্ত সময় নেয়, তবে নিচে না গিয়েও কোনো উপায় খুঁজে পায় না। নইলে দেখা যাবে এই ছেলে এসে তাকে চড় থাপ্পড় বসিয়ে দিল। আখি খুব সিম্পল একটা ড্রেস পরে রেডি হয়ে নেয়। মুখে কোনো প্রসাধনী ব্যবহার করে না, শুধুমাত্র একটু কাজল পরে। তাতেই বুঝি তাকে অপরূপ সুন্দর লাগে। সে ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিচে নেমে আসে। দেখে সাদ একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আখি এগিয়ে যায় তার দিকে। গাড়ি কোথায় পেলেন? ভাড়া করেছি, ওঠো। কেন? তুমি চাইছো তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি হোটেলে বসে থাকি? বালি আমার পছন্দের জায়গা, এখনো অনেক জায়গা ঘোরা বাকি। তো যান না, কে বারণ করেছে? তোমাকে এখানে একা রেখে যাব? পাগল আমি? দরজায় তালা দিয়েও তো যেতে পারেন। ওই রিস্ক আমি নিতে পারবো না। দেখা গেল তুমি তালা ভেঙে কোথাও চলে গেলে, তখন সে আমাকেই আবার তোমাকে খুঁজে বার করতে হবে। বাইরে থেকে তালা দিলে আমি খুলবো কি করে? তোমার মতো মানুষ এখানে অনেক আছে, ভাব জমাতে দেরি হবে না। হয়তো কান্নাকাটি করে তাকে বাধ্য করলে তালা ভেঙে ফেলতে। তোমাকে দিয়ে তো বিশ্বাস নেই। আখি রাগে গজ গজ করতে থাকে। গাড়িতে ওঠো। আখি সাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। সাদ আলতো হেসে ভাবে, রাখলে তোমাকে খুব সুন্দর লাগে আখি। অন্তত তোমার মন খারাপ দূর করার জন্য হলেও তোমাকে রাগিয়ে দিতে আমি 1000বার প্রস্তুত। অতঃপর সাদও গাড়িতে উঠে পড়ে, চালিয়ে নিয়ে যায় অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে। বেশ ঘন্টা চারেক ড্রাইভ করার পরে সাদ আর আখি একটা জায়গায় এসে পৌঁছায়। সাদ গাড়ি থেকে নেমে আখিকে নামায়। বেশ ঘন্টা চারেক ড্রাইভ করার পরে সাদ আর আখি একটা জায়গায় এসে পৌঁছায়। সাদ গাড়ি থেকে নেমে আখিকেও নামায়। জায়গাটার চারিপাশে তাকিয়ে আখির মুখ থেকে শুধু একটা কথা বার হয়, ওয়াও, এত সুন্দর এই জায়গাটা। তোমার থেকে নয়। কিছু বললেন? বললাম এখানে দাঁড়াও, আমি গাড়িটা ওদিকে রেখে আসি, তারপরে বিচে যাওয়া যাবে। আখি মাথা নাড়াতেই সাদ বেশ কিছুটা দূরে গিয়ে গাড়ি রেখে আসে। এসে দেখে আখি চারিদিকে ছোটাছুটি করছে, বাচ্চা মানুষের মতো খিলখিলিয়ে হাসছে। সাদ সেদিকে তাকিয়ে মৃদু হাসে, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, তোমাকে এভাবেই মানায় ওয়াইটস্নো। মায়াবিনীর মুখে মায়াবী হাসি, আমি বড়ই ভালোবাসি। আখি দু হাত মেলে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তার নজর যায় সাদের দিকে। সাদকে ডাকতে যাবে তার আগেই হঠাৎ করে তার মনে পড়ে যায় জুবায়ের খানের কথা। সে থেমে যায়, মুহূর্তেই থমকায় তার আনন্দ, তার ভালো লাগা। হঠাৎ করেই আখির এই নিশ্চুপতা সাদও খেয়াল করে, তবে কিছু না বলে এগিয়ে যায় তার দিকে। সাদ আখির সামনে যেতে আখির জোরপূর্বক একটা হাসি দেয়। জায়গাটা বেশ সুন্দর আর নির্জন, আমার খুবই ভালো লেগেছে। এখানে আনার জন্য ধন্যবাদ। তোমার কি হয়েছে আখি? বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তোমাকে, এতটা নীরব কেন তুমি? আমার বেশি কথা বলা তো আপনি পছন্দ করেন না, তাই তো চুপ করে আছি। এতেও বুঝি আপনার প্রবলেম? কথা কম বলা, নীরব থাকার মধ্যে অনেক পার্থক্য আখি। তুমি বেশি কথাই বলো, কিন্তু এভাবে গুমড়ে থেকো না।
আমাকে নিয়ে বড্ড বেশিই ভাবছেন আপনি। তোমাকে নিয়ে ভাবো না তো আর কাকে নিয়ে ভাবো? তুমি তো আমার সব। সাদের কথায় আখি তড়িৎ গতিতে তাকায় তার দিকে, বোঝার চেষ্টা করছে সাদ কি বলতে চেয়েছে বা চায়। আমায় নিয়ে ভাববেন মানে? সাদ কিছুটা আখির দিকে এগিয়ে যায়, ঠান্ডা হাতে তার গাল স্পর্শ করতেই আখি কেঁপে ওঠে। বিকজ আই লাভ ইউ আ লট। সাদের কথাটা বলতে দেরি, অথচ আখির সর্বাঙ্গ কেঁপে উঠতে দেরি হয় না, কম্পিত হতে থাকে অনবরত। সে কাপা কণ্ঠে বলে, আপনি মিথ্যে বলছেন। আপনি আমাকে ভালোবাসতে পারেন না। সাদ আলায়ন চৌধুরী কখনো মিথ্যা বলে না। আমার জীবনের সবচেয়ে বড় সত্যি, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে, সব মিথ্যে। আপনি মজা করছেন। এমন মজা করবেন না প্লিজ, আমি নিতে পারবো না। বলেই আখি সাদের হাত ছাড়িয়ে দূরে চলে যেতে চায়, কিন্তু সাদ আখির কোমর চেপে তাকে আরো নিজের কাছে টানে। সাদের প্রতিটি নিঃশ্বাস এসে পতিত হয় আখির মুখে, চোখে। আখির সায় সায় অবস্থা হয়। পুরুষারী এহেন স্পর্শে তার সারা কায়া কেঁপে ওঠে, হৃৎপিণ্ড তীব্র গতিতে বিট হতে থাকে, যার আওয়াজ এসে পৌঁছায় তার কানে। তোমার আমার সম্পর্ক মজা করার নয়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো। সাদের বাহুর মাঝে থাকা অবস্থায় আখি শব্দ করে কেঁদে দেয়। তবে এ কান্না সুখের নয়। আখির এখন ভাগ্যের ওপর রাগ হচ্ছে। যাকে ভালোবেসে গেল, জানতে পারলো সেও তাকে ভালোবাসে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল যে। আখির আব্বু তো তার নাম অন্য কারো নামে গচ্ছিত করতে চেয়েছে। আখি চাইলেও তার ভালোবাসার মানুষকে নিচের করে পাবে না, পাবে না তার ভালোবাসা ধরা দিতে। এভাবে কেঁদো না। আমায় ছেড়ে দিন, ছোবেন না আমায়। তোমাকে ছোঁয়ার অধিকার একমাত্র আমার। তবে চিন্তা নেই, তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেব না আমি। তোমাকে আমি সেদিনই গভীরভাবে ছোঁব যেদিন সৃষ্টিকর্তার কাছে তুমি আমার হিসেবে গণ্য হবে, শুধুমাত্র আমার। আখি জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। আজ তার খুশির দিন, কিন্তু সে খুশি হতে পারছে না। মনের মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে তার। সে নিজেকে সামলে কঠিন মিথ্যে বাক্য আওড়ায়। আমি ভালোবাসি না আপনাকে, আর না কোনোদিন বাসবো। বলেই আখি চোখ বন্ধ করে নেয়। সাদের করুণ মুখটা দেখার শক্তি তার নেই। কথাটা হয়তো সে বলে দিয়েছে, কিন্তু সাদের কষ্ট হবে সেটা কি করে দেখবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে সাদের কোনো সারা শব্দ পায় না। সে পিটপিট করে চোখ খোলে, দেখে সাদ হাস্যোজ্জ্বল মুখে তার দিকেই তাকিয়ে আছে। এভাবে হাসছেন কেন? আমি হাসার মতো কি কোনো কথা বলেছি? তুমি মিথ্যেটাও ঠিক করে বলতে পারো না আখি। তোমার মিথ্যে তোমার চোখে মুখেই ধরা পড়ে। সাধের কথায় আখি থতমত খায়, আমতা আমতা করে বলে, নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমায় মিথ্যেবাদী বানাচ্ছেন? সাদ যেন আরো হাসে। কথাটা তার কাছে কৌতুক ঠেকে। সাদকে এমন ভাবে হাসতে দেখে আখির মনে নতুন এক অনুভূতি শিহরণ জাগে। সাদকে এমন করে হাসতে সে কখনোই দেখেনি। তার মন দোলা দেয়। বেহায়া মন সাদকে জড়িয়ে ধরতে চায়, তার বুক ভিজিয়ে বলতে চায়, আমিও আপনাকে ভালোবাসি মিস্টার চৌধুরী, ভীষণ ভালোবাসি। কিন্তু হায়, আজ সে পরিস্থিতির শিকার। পরিস্থিতি, জুবায়ের খানকে দেওয়া কথা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে, সাদকে পাওয়ার আশা চুরমার করে। আমার ভালোবাসা আমি এমনিও পেয়ে যাবো আখি। কারণটা কি জানো? কারণটা হলো তুমিও আমাকে ভালোবাসো। মিথ্যা। তোমার চোখ বলে তুমি আমাকে ভালোবাসো, তোমার হৃদয় বলে তুমি আমাকে ভালোবাসো। তোমার চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখতে পাই, ওই গভীর চাহনিতে আমার জন্য শ্রদ্ধা দেখতে পাই। মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। মুখে মিথ্যে মিথ্যে করলেও তোমার চোখ যে সত্যি কথা বলে দিচ্ছে আখি। মুখে না হয় মিথ্যে বলে দিলে, কিন্তু চোখ তাকে কি বলে বোঝাবে? সে তো তোমার সাইড নিচ্ছে না। দেখো, ঠিক বেমানি করছে। আপনি চুপ করুন মিস্টার চৌধুরী, চুপ করুন, দোহাই লাগে আপনার। সাদ আখিকে এক টানে নিজের কাছে টানে, জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। আমার সামনে কেন মিথ্যে বলছো আমি জানি না, তবে আমি তোমাকে যেমন ভালোবাসি এটাও সত্যি, তুমি আমাকে ভালোবাসো এটাও সত্যি। আর এই সত্যির মাঝে অন্য কোনো মিথ্যার জায়গা নেই আখি, জায়গা নেই। সাধের ছোঁয়ায় আখি কেমন মিয়ে যায়, তবুও নিজেকে শক্ত রাখার প্রয়াস ঘটিয়ে বলে, আমি ভালোবাসি না আপনাকে, আর না কোনোদিন বাসবো। আমাদের সম্পর্ক আগে যেমন ছিল তেমনই আছে। আপনি আমার জীবন থেকে চলে যান। আমার হৃদয়ে আপনার জন্য কোনো জায়গা নেই, আর হবেও না। তাই আমায় কথার জালে ফাঁসাতে আসবেন না। সাদ আখিকে ছেড়ে দাঁড়ায়, আখি থেকে একটু দূরে সরে বলে, বেশ, আমিও দেখি আমার ভালোবাসা যেতে কিনা। তোমাকে নিজের করে নেবই আমি। তুমি আমার,
সাদ আল আয়ান চৌধুরী জীবনে প্রথমবার ভালোবেসেছে। সে তার ভালোবাসাকে অত সহজে তো হারাতে দেবে না। জীবনের শেষ বিন্দু পর্যন্ত আগলে রাখবে, নিজের কাছে রাখবে। এটা আমার ওয়াদা। আর আমার ওয়াদার মধ্যে তোমার মিথ্যে কোনোভাবেই খাটবে না আখি। যেটা রাখতে পারবেন না তেমন ওয়াদা করবেন না। দেখা যাক। আখি স্বাদের কনফিডেন্স দেখে অবাক হয়। স্বাদের চোখে মুখে স্পষ্ট সত্যতা, সে যে মিথ্যে বলছে না। আখি বেশ ভালো করেই বুঝতে পারছে, কিন্তু সে কি করবে? আরো কয়েকদিন আগে যদি স্বাদ এই কথাটা বলতো, তাহলে সে তার বুকে হামলে পড়তো, আনন্দের অশ্রু ঝরাতো। আখির চোখ ফেটে কান্না নামতে চায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এক্ষুনি তাকে রুমে ফিরতে হবে, নইলে বুকে জমে থাকা কষ্টের জেরে সে হয়তো মরেই যাবে। অবশ্য তার মরে যাওয়াই উচিত। এমন জীবন রেখে কি লাভ, যে জীবনে স্বাদকে স্থান দিতে পারবে না। এত ভেবো না জানেমান, তোমার কাজ শুধু আমাকে ভালোবাসা, বাকি ভাবনাটুকু না হয় আমি ভেবে নিলাম। জানেমান কথাটা নিজ কানে কয়েকবার উচ্চারণ করে আখি। না, শুনতে খারাপ লাগছে না, কিন্তু এগুলোর যোগ্য তো সে না। আখির ভাবনার মাঝেই মুহূর্তে আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঠান্ডা হাওয়া বইতে থাকে প্রবল বেগে। সাদ আখির হাত ধরে গাড়ির কাছে আনে। আমাদের এখনই ফিরতে হবে। এতক্ষণ তো ওয়েদার ঠিক ছিল, হঠাৎ এমন কেন হলো বুঝলাম না। আখি মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, প্রকৃতিও বুঝি আমার দুঃখে কষ্ট পাচ্ছে, আমার না পাওয়ার ভিড়ে সেও বুঝি জর্জরিত। সাদ বেশ জোরে ড্রাইভ করতে থাকে। বাতাসের তীব্রতা প্রবল বেগে বাড়তে থাকে। সেই সঙ্গে শুরু হয় বর্ষণ, আর তখনই নামে বিপত্তি। কিছু দূর এগোনোর পরে গাড়ির চাকা জোরে এক শব্দ করে। সাদ সঙ্গে সঙ্গে ড্রাইভ করা থামিয়ে দেয়। কি হলো মিস্টার চৌধুরী? বুঝতে পারছি না, মনে হয় টায়ার পাংচার হয়ে গেছে। কি? এখন কি হবে? সাদ আখির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, কি আর হবে, এই বৃষ্টির মাঝে আমরাও না হয় একটু বৃষ্টি বিলাস করে নিলাম। আপনি না গম্ভীর মানুষ, আপনার মুখে তো এইসব কথা মানায় না। গম্ভীর আমি বাকিদের কাছে, তোমার কাছে আমি খোলা বইয়ের মতো। মেয়ে পটানো কেউ আপনার কাছ থেকেই শিখবে। তাহলে বলতে চাইছো তুমি পড়ে গেছো? অবশ্য বলতে চাইছো কি, তুমি তো আগেই পড়ে বসে আছো। সাদ আল আয়ান চৌধুরীর প্রেমে পড়ে সারাদিন তার কথাই ভেবে যাচ্ছ, তার নাম জপে যাচ্ছ। নিজের মতো গল্প সাজাবেন না। ওই জন্যই সত্যি কথা বলতে নেই। সত্যি কথা সবার সহ্য হয় না। বেশি কথা না বলে এখান থেকে কিভাবে যাবো সেটাই ভাবুন। বৃষ্টির পরিমাণ তো বেড়েই চলেছে। যাওয়ার কি দরকার? আমার তো বেশ লাগছে এখানে থাকতে, কেমন জানি প্রেম প্রেম ফিল আসছে। কিন্তু তোমাকে তো আবার ছোঁয়া যাবে না, তোমার কড়া নির্দেশ, একদম আমাকে ছোবেন না। আখি এই প্রথমবার সাদকে এমন ভাবে দেখছে, এমন কথা শুনছে। সে মুগ্ধ হচ্ছে, আবারও প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হতে দেয়া যাবে না। তাকে নিজেকে সংযত করতে হবে, সাদের থেকে দূরে রাখতে হবে নিজেকে, নইলে কখন আবেগী হয়ে সাদের কাছে ধরা দিয়ে দেবে সেটা সে নিজেও জানে না। বেশ অনেকক্ষণ পর বৃষ্টি কিছুটা কমে আসে। তখন অলরেডি সন্ধ্যা নেমে গেছে। সাদ বাইরে বেরিয়ে থেকে চাকার অবস্থা খারাপ। অনেক খুঁজেও গাড়িতে এক্সট্রা কোনো চাকা পায়নি। শিট। সাদ কল লাগায় সামিরকে। বেশ কিছুক্ষণ কথা বলে কল কাটে, বলে তাদের জন্য চিন্তা না করতে। আখি নেমে এসো। আখি সাদের কথায় গাড়ি থেকে নামে। সামনে একটা হোটেল আছে, আমাদের আজ ওখানেই থাকতে হবে। সামিরকে কল করেছিলাম, এই বৃষ্টির মাঝে কেউ গাড়ি নিয়ে আসতে চাইছে না। অবশ্য সামি নিজে আসতে চেয়েছিল, আমি বারণ করেছি। ভালো করেছেন। আমাদের মতো যদি ভাইয়াও রাস্তায় বিপদে পড়ে তাহলে তো আরেক কাণ্ড হয়ে যাবে। আমরা সামনের হোটেলেই যাব। বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে, তোমার আমার সাথে একা যেতে প্রবলেম নেই তো? আখি না সূচক মাথা নাড়ায়, ভাবে সাদের সাথে কোথাও যেতে তার কোনো সমস্যা নেই। সে তো চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে। আখির কথা শুনে সাদ হাসে। বেশ, চলো তাহলে। সাদ গালি লক করে আখিকে নিয়ে এগিয়ে যায়। বেশ কিছুটা দূর এগোনোর পরে আবার বৃষ্টি নামে। সাদ আখির হাত ধরে দৌড়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। তারা ভিজে যায়। ভিজতে ভিজতেই তারা পৌঁছায় হোটেলে। হোটেল অক্সিডোস। সাদরা এই হোটেলেই এসেছে। এসে আগে শুকনো জামা কাপড়ের ব্যবস্থা করে নিয়েছে, কিন্তু বিপত্তি ভাদে রুম নিয়ে, কারণ একটাই রুম ফাঁকা আছে। প্রবল বৃষ্টির জেরে অনেকেই আজ এই হোটেলে উঠে এসেছে, যার দরুন এই অবস্থা। সাদ এগিয়ে যায় আখির দিকে। একটা প্রবলেম হয়েছে আখি। কি প্রবলেম? হোটেলে একটাই রুম ফাঁকা আছে,
আই থিঙ্ক আমাদের আবার গাড়িতে ফিরতে হবে। গাড়িতে ফিরে যাব? কিন্তু বাইরে তো ঝড় হচ্ছে গো। এক রুমে থাকতে তোমার সমস্যা হবে, যদিও আমার নিজের প্রতি কন্ট্রোল আছে। আই এম এ সেলফ কন্ট্রোল ম্যান। আপনি কি বলতে চেয়েছেন? আমার নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই? আমি তো নিজেরটা তোমাকে বোঝাতে চেয়েছি। আখি রাগে ফুঁসতে থাকে। সাদ আখিকে নিয়ে রুমে যায়। রুমটা বেশ বড় সড়ো। আখি আগে ফ্রেশ হয়ে নেয়, পরপর সাদও ফ্রেশ হতে যায়। সাদ ফ্রেশ হতে গেলে আখি গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। বাইরে ঠান্ডা বাতাসে নিজের আখিদ্বয় বন্ধ করে নেয় সে। ভাবতে থাকে সাদের কথা। আপনাকে আমি পেয়ে গেলাম, অথচ দেখুন আমার ভাগ্যের নিরিখে আমি আপনাকে হারিয়েই ফেললাম। খুব করে ইচ্ছে করছে আপনায় জড়িয়ে ধরতে, ওই বুকে মাথা রেখে নিজের কষ্ট লাঘব করতে, কিন্তু সেটা তো পারবো না আমি। আপনি আমার হয়েও যে হলেন না। এখন বলে দিন কি করব আমি? নিজের ভালোবাসাটাকে কাছে টেনে নিব নাকি আব্বুর কথা শুনবো, কোনটা? আমার যে আর ভালো লাগছে না কিছুই। আমি বিরহ যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি। আখি মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকায়। সেখানে আজ চাঁদ নেই, আর না আছে তারা। আমি ওই চাঁদের মতোই একা। তাকে সবাই ভালোবাসে, কিন্তু সে তো পৃথিবীতেই মত্ত। কিন্তু চাইলেও তারা এক হতে পারে না। চাঁদ আর পৃথিবী যেমন মেলার নয়, আমরাও তেমন মেলার নই, মিস্টার চৌধুরী। বাইরে তুমুল বর্ষণ, সেই সঙ্গে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সাজি রুমে বসে অপেক্ষা করছে সামিরের জন্য। সামির একটু বাইরে গেছে। সাজি বসে বসে আখির কথা ভেবে যাচ্ছে। মেয়েটা এই দুর্যোগে বাইরে আছে, যদিও তার সাথে আছে, তবুও তার চিন্তা কমছে না। সাজির ভাবনার মাঝেই সামির হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। তাকে এভাবে আসতে দেখে সাজি বসা থেকে উঠে দাঁড়ায়। কি হয়েছে সামির? আখি ভাইয়া ঠিক আছে? আরে সবাই ঠিক আছে, কিন্তু তোমার বর ঠিক নেই। সাজি সামিরের কপালে গলায় হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। কি হয়েছে তোমার? জ্বর তো নেই, পেটে ব্যথা করছে নাকি মাথা যন্ত্রণা করছে? বউ আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। এই ওয়েদার, তার উপর নতুন বিয়ে করেছি। বউ আবার আমার খুব পছন্দের, একটু প্রেম প্রেম তো পাবেই, তাই না? সাজি সামিরের পেট বরাবর হালকা করে একটা ঘুষি দেয়। স্বামীর সামনে থেকে দু হাতে সাজির দু কাঁধ আঁকড়ে ধরে বলে, টেনশন করে না সোনা, ভাইয়ারা ঠিক আছে। একটা হোটেলও পেয়ে গিয়েছে, সকালেই চলে আসবে। এই দুর্যোগে তো আসা পসিবল না, তাই না? হুম। সামির আরো কিছু বলতে যাবে তার আগে তার ফোন বেজে ওঠে। হোয়াটসঅ্যাপে অডিও কল এসেছে। কে কল করেছে? কিয়ান, তারাও দেখছে। সামির বেডে বসে পড়ে। সাজিও তার পাশে বসে। সামির কল রিসিভ করতেই অপর পাশ থেকে কিয়ান বলে ওঠে, কেমন আছিস ভাই? ভালো, তুই কেমন আছিস? অবশেষে ভাইয়ের কথা মনে পড়লো। ভাইয়ের কথা তো সবসময় মনে পড়েছে, কিন্তু বারবার কল করা কি ঠিক দেখায়? তোর রোমান্সে ব্যাঘাত ঘটতে চাইনি। সবাই নিজেদের দোষ। কোন ডাকতে আমার রোম্যান্স নিয়ে পড়লি কেন ভাই? আবার কে তোর রোমান্সে নিয়ে পড়লো? আশা বাদ দে, হঠাৎ কল করলি যে, কি ব্যাপার? আসলে তোর সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলা ছিল। ভাবি কি তোর পাশে আছে? হ্যাঁ, সাজি আমার পাশেই আছে। কেন, কোনো সমস্যা কিয়ান? না না, ভাবি থাকলে আরো ভালো হবে। আসলে তোরা বাড়ি আসলে আমি কথাটা বলতাম, কিন্তু ওখানে আছিস তাই এখনই কথাটা বলতে চাইছি। তোরা রাজি থাকলে অন্যকে রাজি করাতে পারবি। কিয়ানের কথার মানে বুঝতে না পেরে সাজি ও সামির দুজনেই একে অপরের দিকে ভুরু কুচকে তাকায়। কি বলতে চাইছিস? কিয়ান কিছুটা সময় নেয়, মনের মধ্যে নিজেকে ধাতস্থ করে কথাটা শুরু করে। ভাই, আই লাভ রাখি। কিয়ানের কথাটা শুনে সাজিয়া সামিরের চোখ বড় বড় হয়ে যায়। সাজি বিস্ময় দৃষ্টিতে সামিরের পানে তাকায়। সামির সাজির দৃষ্টি পরখ করে একটু তেজি গলায় বলে ওঠে, কি পাগলের মতো কথা বলছিস? তুই আখিকে ভালোবাসিস? ইম্পসিবল। আমি সত্যি বলছি সামির, এই প্রথম দেখাতেই আমি ওকে মন দিয়ে বসে আছি। নিজেকে হারিয়ে বসে আছি ওর মাঝে। এখন ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না রে। তুই প্লিজ কিছু একটা কর, ভাবিকে বোঝা, আখিকে রাজি করা। আমি ওকে বিয়ে করতে চাই। নো ওয়ে।
কেন না? তুই কি আমাকে চিনিস না? আমি কি আখি যোগ্য নয়? আখিকে বিয়ে করার জন্য কি কমতি আছে আমার মধ্যে? ব্যাপারটা সেটা নয় কিয়া। তাহলে ব্যাপারটা কি? আখির বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সামিরের কথায় সাজিদ তড়িৎ গতিতে তার দিকে তাকায়। ফোনের অপর পাশ থেকে কিয়ান চেঁচিয়ে উঠে বলে, হোয়াট? হতেই পারে না, আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি। শুধু সত্যিটা এখন লুকোনো আছে, পরে ঠিক জানতে পারবি। তুই আমার সাথে নিজের শালীকে বিয়ে দিবি না বলে এমন একটা অজুহাত দিচ্ছিস, মিথ্যে কেন বলছিস? খামোকা তোর সাথে মিথ্যে কেন বলতে যাব? তুই তো আমারই ভাই। দেখ, আখি অন্য কারো, তাই প্লিজ ওকে বিভ্রান্ত করিস না। এক জীবনে সবাই সবাইকে পায় না, ভুলে যা ওকে। এতে তোরই মঙ্গল, আর আখি নিজেও ভালো থাকবে। সামিরের কথাটা যেন কিয়ানের বুকে কাটার মতো বিধে। চক্ষু ভেদ করে তার অশ্রু নামে। সে টুক করে কল কেটে দেয়। তুমি আমার আখি, তোমাকে আমি নিজের করে নেবই। ওসব বিয়েটি আমি মানি না। তুমি মানলে ভালো, নইলে জোর করে তোমাকে নিজের কাছে বন্দি করব আমি। দেখি কি করে ছাড়া পাও তুমি, আর কি করে তোমাকে আমার হবু বর বাঁচে। কিয়ান কল কাটতে সাজিদ সামিরকে প্রশ্ন করে। আখির বিয়ে ঠিক হয়ে গেল? আচ্ছা, আখির বিয়ে ঠিক হয়ে গেছে অথচ আমি জানি না? এত বড় সত্যিটা তুমি আমার থেকে লুকিয়ে গেলে? আরে বাবা, আখির বিয়ে কেন ঠিক হতে যাবে? বিয়ে ঠিক হলে তুমি জানতে না? তুমি তো বড় বোন। তাহলে কিয়ান ভাইয়াকে যে বললে? ওটা আমি ইচ্ছা করেই বলেছি। ওই বাড়িতে আমি আমার বোনের বিয়ে দিব না। আমার বোনের জন্য আমি রাজপুত্র আনবো, যে তার খুশির জন্য জান দিতেও প্রস্তুত থাকবে। এমন ছেলে তুমি পাবে? সামির সাজির দিকে ফিরে হাসে, হাসিতে তার রহস্য ভরা। হাসছো যে? পাবো পাবো, খুঁজলে কি না পাওয়া যায়, শুধু খোঁজার মন থাকতে হয়। এই যেমন আমি খুঁজে খুঁজে ঠিক তোমাকে পেয়ে গিয়েছি, বউ বানিয়ে নিয়েছি, তেমন আখেরও জন্য কাউকে পেয়ে যাব যে আখিকে খুব ভালোবাসবে। আর শুধু সে নয়, আখি নিজেও তাকে খুব ভালোবাসবে। দেখো, সেটাই যেন হয়। আমার আখিটা ভালো থাকুক। এবার তাহলে আমার ভালো থাকাটাও একটু দেখো বউ। আমার এখন ভিটামিন তোমাকে প্রয়োজন। আই নিড ইউ, প্লিজ কাম বেবি। বলেই সে সাজিকে জড়িয়ে ধরে, তাকে কথা বলার সুযোগও দেয় না। মত্ত হয় ভালোবাসায়। আঁখের দৃষ্টি এখনো আকাশের মেঘের পানে সীমাবদ্ধ। কালো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে, যদিও রাতের আকাশে সেটা বোঝার উপায় নেই। তবে চাঁদ না থাকায় আঁখি সহজেই সেটা বুঝতে পারে। কি আমার ভাবুক রানী, ভাবনা তোমার শেষ হবে কবে? আমাকে নিয়ে ভাবছো বুঝি? আঁখি তাকায় সাথের দিকে। সদ্য গোসল করে আসা সাতকে বড়ই স্নিগ্ধ লাগে তার কাছে। সে কিছুক্ষণ তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, ভাবে অবাধ্য জিনিসে না তাকানোই শ্রেয়। দৃষ্টি অন্যদিকে দিয়ে বলে, আপনাকে নিয়ে ভাবা ছাড়াও আমার অন্য কাজ আছে। কি জানি, আমার তো মনে হয় তুমি সারাদিন আমাকে নিয়েই ভাবো। যাই হোক, খাবার দিয়ে গেছে? আঁখি না সূচক মাথা নাড়ায়। ও, দিয়ে যাবে এক্ষুনি। খাবার আসলে দ্রুত খেয়ে নেবে। এমনটা কেন করছেন মিস্টার চৌধুরী? আখির কথায় সাত তার পাশে একদম কাছে গিয়ে দাঁড়ায়। আখি অনুভূতির জোয়ারে ভেসে যায়। সদ্য গোসল করে আসা সাদের দেহ থেকে সুন্দর এক সুবাস নির্গত হয়। সে সুবাসে মাতাল মাতাল লাগে আখির। কেমনটা করছি? এভাবে আমার আশেপাশে আসবেন না, এমন করে কথাও বলবেন না, নইলে কিন্তু। নইলে কিন্তু কি? আবার প্রেমে পড়ে যাবে? মিস্টার চৌধুরী প্লিজ স্টপ দিস। আমি নিতে পারছি না আর। বেশ, আর কিছু বলবো না। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি আমার, তোমাকে ঘিরে আমার অস্তিত্ব। তুমি আমার থেকে দূরে থাকলেও সেই অস্তিত্ব মুছে যাবে না। আর না আমি তোমাকে ভুলে যাব। থাকো তুমি তোমার মতো, কিন্তু দিন শেষে তুমি আমার। বলেই সাদ রুমের মধ্যে চলে যায়। আখি নীরবে নিজের অশ্রু জড়ায়। এভাবে দুর্বল করে দেবেন না আমায়, তাহলে যে কথার খেলাপ হয়ে যাবে। আর আব্বু, না না, আমার সুখের জন্য আমি অন্য কারো সুখের বাধা হব না। শত কষ্ট হোক আমার, কিন্তু সবাই ভালো থাকুক শুধু। আপনিও ভালো থাকুন মিস্টার চৌধুরী। আমার জীবনের সব সুখের বিনিময়ে হলেও আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
সাদ আবার আখির কাছে আসে। রুমে তার মন বসে না। আখির মলিন মুখ তার চোখে ভেসে ওঠে বারবার। এবার আখি তাকে সরাসরি প্রশ্ন করে। আমাকে কেন ভালোবাসলেন মিস্টার চৌধুরী? ভালোবাসার কোনো কারণ হয় না আখি, ভালোবাসা শুধু হয়ে যায়। আমার ক্ষেত্রেও হয়েছে। নইলে যে মেয়েটাকে নিজের শত্রু ভেবে বসেছিলাম তাকে কেন ভালোবাসলাম, কেন তার মায়ে আটকে গেলাম, এই উত্তর যে আমার কাছেও নেই। শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। কি করে বলবো তোমায় ঠিক কতটা ভালোবাসি? যে ভালোবাসায় কষ্ট ভরা সেখান থেকে দূরে সরে যাওয়াই শ্রেয় মিস্টার চৌধুরী। নিজের অস্তিত্ব থেকে আমি দূরে সরে যেতে পারবো না। এতটা ভালো কেন বাসলেন আমায়? কষ্ট ছাড়া তো কিছুই পাবেন না আপনি। সাদ আখির হাতে হাত রাখে, তার চোখে চোখ রেখে বলে। সব কষ্ট সহ্য করে নেব, শুধু আমার হয়ে থাকো। সবার সাথে লড়াই করে নেব, শুধু আমায় ভালোবাসো। আপনি তাহলে আমার রুমে এসেছিলেন, তাই না? মানে? আমার শরীর থেকে আমি আপনার পারফিউমের গন্ধ পেয়েছিলাম। তুমি জ্বরে কাঁপছিলে তাই শুধু জড়িয়ে রেখেছিলাম। কেন রেখেছিলেন? তুমি আমার নিজের, তাই। আর কোনো কথা না, স্টপ দিস। বলেই সাদ রুমে চলে যায়। আখি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। সে খুব সহজেই বুঝে যায় সে ঠিকই ভেবেছিল, তার ধারণা সঠিক। সাদ তাকে আগলে নিয়েছিল, পাশে ছিল তার। আখি চোখ দিয়ে বাড়ি ধারা নেমে আসে। আপনি যদি আমার ভাগ্যে থাকতেন, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, হয়তো আপনিও না। সাদ রুমে যেতেই একজন এসে খাবার দিয়ে যায়। সাদ আখিকে ডাকতেই সে রুমে প্রবেশ করে। দুজন বিনা বাক্যে খাবার খেয়ে নেয়। খাবার শেষে প্লেটগুলো আখি গুছিয়ে রাখে। তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় আছি। বলেই সাদ সোফায় শুয়ে পড়ে, বন্ধ করে নেয় নিজের চোখ। আখি সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেও শুয়ে পড়ে। আপনাকে আমি যতটা ভালোবাসি তার থেকেও বেশি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনাকে না পাওয়ার কষ্ট আমায় কুড়ে কুড়ে খেয়ে নেবে। আপনি আমায় ভালোবাসেন, এটা শুনেই আমার শান্তি। আপনাকে হারানোর কষ্ট আমায় তিলে তিলে শেষ করে দেবে, তবু দিন শেষে জানবো আপনি ভালোবাসেন আমায়। আর আমি আমি আপনাকে, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আপনি আমায় মাফ করে দেবেন। আপনাকে কষ্ট দিতে আমার একটুও মন চাইছে না, একটুও আপনার চোখের নীরবতা দেখতে পারছি না আমি। কিন্তু আমি যে অসহায়, কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু না। পরিস্থিতি বাধ্য করেছে আমায় আপনার থেকে দূরে সরে যেতে। তবে আমার ভালোবাসাকে দমাতে পারবে না। আমি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুধুমাত্র আপনাকেই ভালোবেসে যাব। নিজেকে হারিয়ে আপনার মাঝেই খুঁজে পাবো আমি। এসব ভাবতে ভাবতে আখি কখন ঘুমিয়ে পড়ে, কিন্তু সাধের চোখে ঘুম নেই। সে ঘুমন্ত আখির মুখ পানে চেয়ে থাকে। তোমার নীরবতা ভরা কষ্ট আমার কাছে বিষের মতো ঠেকে আখি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিসের এত দূরত্ব, কিসের এত কষ্ট? আমি আছি তো। একবার আমার বুকে মাথা রেখে নিজের কষ্টটাকে জাহির করে দেখো। বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। পুরো দুনিয়া লুটিয়ে দেব তোমার পায়ে। তবু এভাবে থেকো না, নিজেকে কষ্ট দিয়ে আমাকে দুর্বল করে দিও না আখি, দিও না। তোমার এই নীরবতা আমাকে ভেঙে দিচ্ছে। তুমিই তো আমার শক্তি, আমার পাওয়ার। তোমাকে এইভাবে মানে না। তুমি হাসবে, আমার জন্য না হলেও নিজের জন্য হাসবে, নিজেকে ভালোবাসবে। সকাল সকাল আখিকে নিয়ে অক্সিডোজ থেকে বেরিয়ে পড়ে সাদ। রাতের তুমুল বৃষ্টির পর ধরণী এখন অনেকটাই শান্ত। আকাশে উজ্জ্বল সূর্য কিরণ দিচ্ছে। সাত লোক লাগিয়ে গাড়ির চাকা পাল্টে নেয়। অতঃপর আখিকে নিয়ে পাড়ি দেয় দ্য হোয়াইট প্লেসের দিকে। আখি ও সাদ হোটেলে পৌঁছাতেই সাজি আখিকে জড়িয়ে ধরে, সারা মুখে অজস্র চুমু দিতে থাকে। তুই ঠিক আছিস সাক্ষী? আর ভাইয়া, আপনি আপনি ঠিক আছেন? সাদ ইশারায় বোঝায় সে ঠিক আছে। আমি ঠিক আছি আপু। রুমে চল। বলেই সাজি আখিকে নিয়ে রুমের দিকে চলে যায়। ওরা যেতেই সামির সাদের পাশে এসে দাঁড়ায়। সাদের কানের কাছে মুখ এনে বলে। কেমন কাটলো প্রি হানিমুন? সাদ গরম দৃষ্টি নিক্ষেপ করে সামিরের দিকে। সামির সেই দৃষ্টি দেখে হেসে ফেলে, দাঁত বার করা হাসি দিয়ে বলে। সব তোমার প্ল্যান ছিল তাই না? আরে কিডিং উইথ মি? মজা করছিস আমার সাথে? আমার প্ল্যান ছিল। সৃষ্টিকর্তা বুঝি আজকাল আমার প্ল্যানে সামিল হচ্ছে, তাই তো ঝড় বৃষ্টি দিচ্ছে, তাই না? হতেও পারে। তুমি ওনার খাস বান্দা কি না? মজার একটা লিমিট থাকে সামির। মজা কোথায় করলাম? আমি তো সঠিক কথাই বললাম। যাই হোক, বাদ দাও। তোমার সাথে একটা সিরিয়াস কথা ছিল আমার। কি কথা? তাড়াতাড়ি বল, আমি খুব টায়ার্ড। টায়ার্ড? কিন্তু তোমার তো টায়ার্ড হওয়ার কথা না ভাইয়া।
সামির, আজকাল তোর বড্ড মুখ চলছে, আমাকে রাগাবি না একদম। ওকে ওকে। শোনো ভাইয়া, কাল রাতে কিয়ান আমাকে কল করেছিল। তো তো আবার কি, সে তোমার লালপরীকে বিয়ে করতে চায়। সাজি আর আমার কাছে প্রস্তাব রেখেছে। হোয়াট? সাদ বেশ চেঁচিয়ে কথাটা বলে। সামির সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়ে বন্ধ করে নেয়। আসতে ভাইয়া। কিসের আসতে? ও আখিকে বিয়ে করতে চেয়েছে আর তুই চুপ করেছিলিস? থাকলেও বাকি, তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি তো আর আখিকে ভালোবাসো না। সাদ রাগে গজ গজ করতে থাকে, মেজাজ তার চটে যায়। একদিকে আঁখি মন খারাপ করে বসে আছে, অন্যদিকে এই কিয়ান তার ভালোবাসার দিকে হাত বাড়াতে চাইছে। পারলে সাদ এই হাত ভেঙে দেবে, তাও আঁখিকে অন্য কারো হতে দেবে না। সাদকে এভাবে রাখতে দেখে স্বামীর মজা করা থামিয়ে দেয়, বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে, আমি কিয়ানকে বলেছি আখির বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কিন্তু ও বিশ্বাস করিনি। ভেবেছে আমি মিথ্যা বলছি। মন খারাপ করে কল কেটে দিয়েছে। এখন বিশ্বাস করানোর জন্য কাউকে লাগবে আমার। এবার আমার সামনে তুমি ছাড়া অন্য কাউকে দেখছি না আমি। স্বামীর কথা সাদের কানে পৌঁছায় না, সে তো অন্য কিছু ভেবে চলেছে। কি ভাবছো ভাইয়া? আমি জানি তুমি আখিকে ভালোবাসো। তুমি না বললেও আমি তোমাদের পাশে আছি। আখিকে আমি অন্য সবার থেকে আগলে রাখবো। তুমি শুধু নিজে ভালো থাকো। সাদ শান্ত নজরে চেয়ে বলে, ওর পাশে যে আসবে তার ঠ্যাং ভেঙে হাতে ঝুলিয়ে দিবি, বাকিটা আমি দেখে নেব। বলেই সাদ চলে যায়। সামিরের ইয়াহু বলে লাফিয়ে ওঠে। তার মানে ভাইয়া সত্যি আখিকে ভালোবাসে। ফাইনালি ফাইনালি আমার ভাইয়াও প্রেমে পড়েছে। আম্মু শুনলে খুব খুশি হবে। আরো খুশি হবে মেয়েটা আঁখি জেনে। সামিরের মন আনন্দে নেচে ওঠে। তখনই সেখানে এবার সাদ আসে। এসব কথা কারো কানে গেলে তোর খবর আছে। বলেই সাদ আবার চলে যায়। সামির জোর কণ্ঠে বলে, কাছে বলবো না, আমাকে ট্রিট দিতে হবে কিন্তু। যা চাস সব পাবি, শুধু আমার কথাটা মাথায় রাখিস। সামিরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে আজ ভীষণ খুশি। এই নিয়ে দ্বিতীয়বার সে এমন খুশি হলো। একবার সাচিকে পেয়ে, আর এইবার আঁখিকে তার ভাইয়া ভালোবাসে এটা জেনে। আঁখি রুমে বসে আছে। সাজি তাকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে। আঁখি কোনোটার উত্তর দিচ্ছে তো কোনোটার দিচ্ছে না। তখনই রুমে প্রবেশ করে সামির। সে দেখে আঁখির মুখটা কেমন মলিন হয়ে যাচ্ছে। তোমার কি শরীর খারাপ আখি? আসলে জ্বর ছিল তো, তাই শরীর একটু দুর্বল লাগছে। আচ্ছা ভাইয়া, আমরা কবে বাড়ি ফিরবো? আমরা কাল সন্ধ্যার ফ্লাইটে ফিরছি। আজ বিকেলে একটু বিচে যাব ভাবছি। সমুদ্রে এলাম অথচ পা ভেজাবো না, সেটা কি হয়? আখির যাওয়ার দরকার নেই, ওর এমনিতেই জ্বর, ও রুমে রেস্ট নিক। সাজির কথার প্রতি উত্তরে আঁখি কিছু বলে না। তার কাছে এসব আনন্দ মজা বিতৃষ্ণা ঠেকছে। তার এখন শান্তি দরকার, সেটা সে পাবেও না। সেটা বললে কি করে হবে? বালি এসেছে, আর উপকূলে সমুদ্র স্রোত উপভোগ করব না? কিন্তু ওর তো শরীরটা। শরীর খারাপ তো হতেই থাকবে। এখানে গোসল না করেই যদি ফিরে যাই, মনে এক আফসোস থেকেই যাবে। তার থেকে একটু আনন্দ করে নিলেই যা হয়। মনের আনন্দর কাছে শারীরিক অসুস্থতা তুচ্ছ। কি বলো আখি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ও কোথায় রইলো? বিকালে তৈরি থেকো, আমরা সবাই বিকালেই ওখানে যাব। বলেই সামির চলে যায়। সাজিও আঁখিকে রেস্ট নিতে বলে সামিরের পিছু পিছু ছোটে। ওরা যেতে আঁখি বেডে শুয়ে পড়ে। অতঃপর তার ফোনটি কর্কশ শব্দে বেজে ওঠে। ফয়জাল কল করেছে। না চাইতেও আঁখি কল রিসিভ করে, নইলে এই ছেলে বারবার কল করতেই থাকবে। হ্যালো। কি করেছো আকি? আঁখি দীর্ঘশ্বাস ফেলে, বিরক্তি কণ্ঠে বলে, বসে আছি। ফিরছো কবে? কাল। ও, ফয়জাল ভাই, আপনাকে একটা কথা বলি। কি কথা? আপনি হঠাৎ আমায় বিয়ে করতে রাজি কেন হলেন? আপনি তো আপুকে ভালোবাসতেন, তাই না? এখন তোমাকে সত্যিটা বলতে আমার মোটেও দ্বিধাবোধ নেই। সত্যিটা হলো আমি সাজকে নয়, বরং তোমাকে ভালোবাসি। এতে অবশ্য সাদ আমাকে হেল্প করেছেন। সাদের কথা শুনতেই আঁখি কেঁপে ওঠে। ভাবতে থাকে সাদ তাকে কিভাবে হেল্প করলো। মিস্টার চৌধুরী আপনাকে হেল্প করেছেন, কিন্তু কি করে? মিস্টার চৌধুরী? নট ব্যাড, নট ব্যাড। তুমি ওনাকে ভাইয়া কেন বলো না? উনি তো তোমার ফুফাতো ভাই হয়, তাই না? আঁখি মনে মনে বলে,
যাকে মনের আসনে বসিয়েছি সে কেন আমার ভাই হতে যাবে? ভাই হবেন তো আপনি। অসহ্য লাগছে আমার আপনাকে। তবে জোরে বলে, আগে আমার প্রশ্নের উত্তর দিন। উনি কিভাবে আপনার সাহায্য করেছে? আসলে উনিই তো আমাকে ধমক দিয়ে সাজির সাথে বিয়েটা ভেঙে দিয়েছেন। আর আসলে আব্বুকে আমি বোঝাতেই পারছিলাম না যে এই বিয়েটা আমি করতে চাই না। উনি আমার কাজটা সহজ করে দিয়েছেন। তার জন্য তো আমি ওনাকে থ্যাঙ্কসও জানিয়েছি। আর এটাও বলেছি আমি সাজিকে নয় বরং তোমাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন সেটা মিস্টার চৌধুরী জানেন? হ্যাঁ, জানেন তো। তবে কেন জানি না, আমার মনে হয় উনি আমাকে পছন্দ করে না। এমনকি তোমার আশেপাশেও আমাকে ঘেঁষতে দেয় না। আখি এবার দুয়ে দুয়ে চার মেলায়। বিয়ে বাড়িতে ফয়জাল আখির সাথে কথা বলতে চাইলেই সাদ সে মাঝখানে চলে আসতো। এটাই তার কারণ, কারণ সাদ আখিকে ভালোবাসে। আখি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আপনি আমায় বিয়ে করতে না চাইলেও পারতেন। কেন আঁকি? আমি কি ছেলেটা খারাপ? আমি তোমাকে ভালোবাসি আঁকি। তাছাড়া প্রস্তাবটা আঙ্কেল রিপিট তাছাড়া প্রস্তাবটা আঙ্কেলই রেখেছিলেন। উনি আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন তোমাকে বিয়ে করতে। যদিও আমি এমনিতেই তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আঙ্কেলের এই ব্যবহারটা ঠিক বুঝতে পারিনি। আই থিঙ্ক উনি তোমার বিয়ে নিয়ে চিন্তিত। ফয়জালের কথা আখির মাথার উপর দিয়ে যায়, তবে সে এটা বেশ ভালো বুঝতে পারে যে তার আব্বু দুজনকে বিয়ের জন্য জোর করেছে। আখি যদি রাজি না হতো তাহলে হয়তো এই বিয়েটা তাকে করতে হতো, কিন্তু তার আব্বু এমন কেন করছেন? কি এমন হয়েছিল যার জন্য এই সিদ্ধান্ত? আখি রাখছি বলে কল কাটে, মাথার মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খায়। তবে সিদ্ধান্ত নেয় সে একবার হলেও জুবায়ের খানের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে। বলবে সে সাদকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। বিকেলবেলা আখিরা সবাই বিচের উদ্দেশ্যে রওনা হয়। আখি দেখে অনেক মেয়েরা ছোট ছোট পোশাক পরে জল কিলি করছে। আখি ও সাজি এসব দেখে লজ্জা পায়, তবে সাদ ও স্বামীদের সেদিকে কোনো হেলদোল নেই। দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তারা এসবের সঙ্গে আগেই পরিচিত। আখি দৌড়ে গিয়ে সমুদ্রের পানিতে নিজের পা ডুবিয়ে দেয়। সাজিও যোগ দেয় সেই সঙ্গে। সাদও এইভাবে চেয়ে থাকে আখির হাস্যোজ্জ্বল মুখের দিকে। এভাবে দেখো না ভাইয়া, নজর লেগে যাবে তো। লাগুক। বলছিলাম কি ভাইয়া, কাল তো ফিরে যাচ্ছি, বিয়েটা করে গেলে হতো না? আবার হিটলার শ্বশুর তোমাদের বিয়ে মানবে বলে মনে হয় না। না মানলে মেয়ে তুলে নিয়ে আসবো। এবার আর কোনো ছাড় নেই। সাদের থেকে তার ভালোবাসা কেড়ে নিয়ে দেখুক একবার। বাহ, এই না হলে আমার ভাইয়া। তবে তুমি আখিকে নিজের মনের কথা জানিয়েছ, নাকি শুধু ভালোই বেশি যাচ্ছ? জানিয়েছি। সামির একটু নড়ে চড়ে দাঁড়ায়। কি বললো আখি? রাজি হয়নি, বলেছে সে আমাকে ভালোবাসে না। কি বলছো ভাইয়া, তোমাকে রিজেক্ট করেছে? ওভার অ্যাক্টিং বন্ধ কর। ও আমাকে ভালোবাসে, তবে রাজি কেন হয়নি বুঝতে পারলাম না। হয়তো মিস্টার খানের কথা ভেবে। আমার ভাইয়ার মতো সোনাকে রিজেক্ট করেছে? ঠিক বলছো ভাইয়া, ওটা তো মামা নয়, কংস মামা। আমার শ্বশুর নয়, অসুর একটা। শুধু লোকের ভালোবাসার দিকে নজর, নিজে ওদিকে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, অথচ মেয়েরা করলেই যত দোষ। সাদ শব্দ করে হাসে সামিরের কথায়। দূর থেকেই হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে থাকে আখি। দিন গড়ালো, সময় ফুরালো। আজ আখিদের ফিরে আসার দিন। সন্ধ্যার পরে তাদের ফ্লাইট। বিকেলের দিকেই সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে। আখি রুমে ব্যাগ প্যাকিং করে নিচ্ছিল। সবাই এখানে এসে টুকিটাকি শপিং করেছে। আখি করতে না চাইলেও সাদ তাকে কয়েকটা জিনিস কিনে দিয়েছে। আখি নিতে চায়নি, কিন্তু সাদের গরম চোখের কাছে তাকে হার মানতেই হয়। আখি সাদের দেওয়া জিনিসগুলো ট্রলির এক পাশে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। এগুলো সে বহু যত্নে আগলে রাখবে, নিজের কাছে রাখবে। তুমি চাইলে সারা জীবন এভাবেই তোমাকে সবকিছু কিনে দিতে পারি। সাধের কথায় আখির হাত থেমে যায়। দরজার পানে তাকাতেই দেখে মৃদু হাসি দিয়ে সাদ দাঁড়িয়ে আছে। তুমি চাইলে এভাবেই সব কিনে দিতে পারি, তবে সেটা অধিকার নিয়ে, তোমাকে বউ বানিয়ে, সম্পূর্ণ আমার নিজের বানিয়ে। আখি স্তব্ধ হয়ে যায়। তার হৃদয় থেমে যায় কিছু মুহূর্তের জন্য। কি বলল সাদ? বউ বানিয়ে? বউ বানিয়ে? বিয়ের ভূত কবে উঠলো আপনার মাথায়? এই না আপনি বিয়ে করতে চান না?
চাইতাম না তো, কিন্তু তোমাকে অনুভব করার পর থেকে নিজের ডিসিশন চেঞ্জ করলাম। এখন যদি আমাকে বলা হয় তোমাকে 1000বার বিয়ে করতে, আমি তাতেও প্রস্তুত। ডিসিশন চেঞ্জ করেছেন, ভালো কথা। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। ভালো মেয়ে? হ্যাঁ, আজকাল ভালো মেয়ে পাওয়া যায় কি জানি, কিন্তু আমার তো আবার মাথা মোটা মেয়ে পছন্দ, যে নিজেকে দেখায় সে বেশি বোঝে, অথচ যেটা বোঝার সেটাই বোঝে না। তার জন্যই তো আমার এই হাল, নইলে এতদিনে আমার বিয়েটাও হয়ে যেত। আপনি আবার আমাকে মাথা মোটা বললেন? আখির কথায় সাদ তার সামনে অনেকটা কাছে এসে দাঁড়ায়। তো বলবো না, তুমি তো মাথা মোটাই। কখনো বুঝেছো আমি তোমাকে ভালোবাসি? অথচ দেখো, তোমার চোখ দেখেই আমি তোমার মনের খবর জেনে গেছি। ওই চোখে নিজের জন্য অজস্র ভালোবাসা খুঁজে পেয়েছি। সেটাও আপনার মন গড়া কথা। সে তোমার মনে হতেই পারে। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করতে চাও কিনা, কিন্তু তাতে লাভ নেই। তোমার মিথ্যে আমার মনকে বদলাতে পারবে না, আর না তুমি পারবে। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, আমরা 20 মিনিটের মধ্যে বার হব। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বলেই সাদ বেরিয়ে যায়। আখিও বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। জুবাইর খানের কথা মতো আখিকে বাড়িতে নামিয়ে দেওয়া হয়। জুবাইর খান বাকিদের আসতে বললেও সাধের কাছে পড়ে যাওয়ায় কেউ আর সেখানে যায় না, সরাসরি বাড়িতেই রওনা দেয়। সাদ অবশ্য মাঝপথ থেকে অফিসে চলে যায়। পরদিন চৌধুরী বাড়িতে উৎসব লেগে যায়। দুদিন আগে পাত্রপক্ষ হেনাকে দেখে গেছে, আর দেখে পছন্দ করে ফেলেছে। পাত্র আজাদ চৌধুরীর বন্ধুর ছেলে। তারা এখানে বেড়াতে এসেছিলেন। হেনা তখন এখানেই ছিল। সিরাজ সাহেবের হেনাকে দেখে খুব পছন্দ হয়ে যায়, তাই তো নিজের পুত্রবধূ করার দাবি রাখেন। আজাদ চৌধুরীও না করেননি, তবে বোনের সাথে কথা বলে জানাবেন বলেছিলেন। ছেলের পরিবার বেশ সম্ভাব্য, ছেলেও ভালো, তাই কামিনী বেগম ও ইত্তেখাব সাহেব আর না করেননি। তারপরে দেখাশোনা হলো ছেলে ও মেয়ের মধ্যে, তাদেরও পছন্দ হয়ে গেল। সব মিলিয়ে দুদিনেই একরকম পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে, যদিও এখন শুধু আক্ত করিয়ে রাখা হবে। হেনার হবু বর আরমান বিভিন্ন কোম্পানির প্রজেক্ট তৈরি করেন, সেখানে তার মত প্রকাশ করেন। তাতে কোম্পানির গিডিবি আরও গ্রোথ হয়। সে সাদের কোম্পানিতেও কাজ করেছে, এমনকি সে সাদের পছন্দের একজন, যদিও সেটা এতদিন প্রফেশন জগতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তারা পরম আত্মীয় হতে চলেছে। বিয়েটা হেনাদের বাড়িতেই হচ্ছে, শুধুমাত্র কাছের আত্মীয়দের নিয়েই আপাতত আক্তের অনুষ্ঠান হবে। বিয়েতে আখিদের বলা হয়েছে, কামিনী বেগম অবশ্য ওনাদের বলতে চায়নি, কিন্তু উনি না করার আগেই আজাদ চৌধুরী খান বাড়িতে দাওয়াত দিয়ে দিয়েছেন, তাই তো কামিনী বেগম চেয়েও কিছু বলতে পারেননি। তবে কাবেরী বেগম কামিনী বেগমের সাথে এই নিয়ে মন কষাকষি করেছেন। বিয়ের জন্য সবাই হেনাদের বাড়িতে পৌঁছে গেছে। খান বাড়ির সকলে গেলেও আখি আসেনি। সে এমনিতেও ভেঙে চুরমার হয়ে আছে, তাই বারবার সাদের সামনে এসে নিজেকে আর দুর্বল করতে চায় না, কিন্তু দূরে থাকলেও সে নিজেকে সামনে রাখতে পারছে না। বেহায়া মন সারা দিন সাদের নাম জপে যাচ্ছে। আখিকে দেখতে না পেয়ে সামির রুবাইয়া বেগমকে প্রশ্ন করেন, আখি কোথায় মামি? কখন আসবে সে? আখি আসবে না সমীর। কেন? আসলে এতদিন বাইরে ছিল, বলছে ওর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই ও বাড়িতে থেকে গেছে। সামির ছোট্ট করে উত্তর দেয়। ও, অতঃপর একটু সাইডে এসে কল লাগায় সাদের ফোনে। বলো। ভাইয়া অফিস থেকে কখন আসবে? আরমান ভাইয়ারা একটু পরেই চলে আসবে। এই এবার বার হব। আসার সময় তোমার স্বপ্ন সুন্দরীকে সঙ্গে এনো। মানে আখি আসেনি? না, সবাই আসলো, তোমার স্বপ্ন সুন্দরী আসেনি। সামিরের কথায় সাদ মনে মনে ভাবে, এই মেয়েটা আমাকে বড্ড পড়াচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। বলেই সাদ কল কাটে। তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে অফিস থেকে। কলিং বেলের আওয়াজে আখির ঘুম ঘুম চোখে দরজা খোলে। সামনে সাদকে দেখে ভাবে সে হয়তো ঘুমের ঘরে ভুল দেখছে, তাই ঘুম ঘুম কণ্ঠে বলে, স্বপ্নেও জ্বালাচ্ছেন, আবার বাস্তবেই জ্বালাতে এসে গেছেন। সত্যিই এসেছেন নাকি এখনো স্বপ্নই দেখছি আমি? সারাদিন ঘুম ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবারও স্বপ্ন দেখছো, তাও আবার আমাকে নিয়ে? আপনি? অন্য কাউকে আশা করেছিল নাকি? না, মানে আপনি এখানে কি করছেন? আপনার তো হেনা আপুদের বাড়িতে থাকার কথা। আমার হেনাদের বাড়িতে থাকার কথা বলে তুমি সেখানে যাওনি, তাই তো? মোটেও না। সেটা আমি খুব ভালো করেই জানি। তো জানেন যখন, তখন এসেছেন কেন এখানে? সাদ আখিকে একটা হাত দিয়ে দরজার সামনে থেকে সরিয়ে দেয়। ভেতরে ঢুকতে ঢুকতে বলে,
বাড়ির জামাইকে তুমি দরজায় দাঁড় করিয়ে রেখে কথা বলছো। ভেরি ব্যাড ম্যানার্স আখি। আর কি যেন বলছিলে? আমি এখানে কেন? সাদ সোফায় বসতে বসতে বলে, যেখানে আমার বউ থাকবে আমি তো সেখানেই থাকবো, তাই না? আমি মোটেও আপনার বউ নই। হতে কতক্ষণ? আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। কিভাবে নামায়? আপাতত নিজের বউ ভাবছি। সাদের কথা শুনে আখি বিড়বিড় করতে থাকে। বিড়বিড় না করে রেডি হয়ে নাও। আমি কোথাও যাব না। সাদ সোফায় আরো ভালো করে বসে, পায়ের উপর পা তুলে বলে, বেশ, যেতে হবে না, আমিও এখানে থেকে যাই। এমনিতেও ওখানে তুমি নেই, আমি গিয়ে কি করব? তার থেকে বরং তোমার কাছেই থেকে যাই, কি বলো? তো থাকুন, কে বারণ করেছে? তার মানে তুমিও চাইছো আমি এখানে থাকি, এই ছিল তোমার মনে? আর বাইরে বাইরে যত নাটক, তাই তো? আখি আঙুল উঁচিয়ে বলে, আপনি কিন্তু এবার রেডি হয়ে নাও, নইলে এভাবেই তোমাকে নিয়ে যাব। আখি ব্যর্থ হয় কঠিন সত্তাকে দেখাতে। সে রাগে গজ গজ করতে করতে উপরে চলে যায়। সেদিকে ফিরে সাদ হাসে। আখি একটা মেরুন রঙের কামিজ পরে নিচে আসে। সাদ সেদিকে তাকিয়ে হেসে বলে, নট ব্যাড, চলো। বলেই আখির হাত ধরে নিয়ে যায়। বিয়ে প্রায় শুরুর দিকেই, অথচ সাদের আসার নাম নেই। সামির তোর ভাইয়াকে কল কর। কাজী সাহেব আর কতক্ষণ বসে থাকবেন? আর হেনাকেও বলি, সাদের জন্য অপেক্ষা করার কি দরকার? আমি এসে গেছি আব্বু, কল করার কোনো প্রয়োজন নেই। সাধের কথায় সবাই সেদিকে তাকায়। কিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকিকে দেখে তার হৃদয় ধুকপুক করতে থাকে। তবে কিয়ার আর আকিকে এখানে দেখে ভালো লাগে না। তার রাগ হয় সাধের প্রতি। মেয়েটা তো সাধের সাথেই এসেছে, তার মানে সাধ ভাইয়া ওকে এনেছে। কিয়ারা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এত কিসের দরদ ওই মেয়েটার প্রতি? জুবায়ের খান এগিয়ে যান মেয়ের দিকে। আমি ভাইয়াকে আনতে বলেছিলাম, আসলে সাজের বোনের জন্য মন খারাপ করছিল তাই। সামির ব্যাপারটা সামনে নেয়, তবে আখি কেমন জোহরি নজরে তাকায় সামিরের দিকে। জুবায়ের খান আর কিছু বলতে পারেন না। আজাদ চৌধুরী বিয়ে পড়ানোর জন্য তাড়া দেন। আখি গিয়ে দাঁড়ায় বোনের পাশে। সাজি তার দিকে ফিরে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে, এইখানে এসেছিস ভালো করেছিস, কিন্তু কিয়ানের থেকে দূরে থাকবি। এনার থেকে আমি এমনিতেও দূরেই থাকি। ওনার ভাব আমার ঠিক পছন্দ না, কিন্তু তুই এটা কেন বলছিস? প্রশ্ন করিস না, শুধু দূরে থাক। আখি আর কিছু বলে না, বিজ্ঞের ন্যায় মাথা নাড়ায়। যথারীতি শুরু হয়ে যায় বিয়ে। অবিকা আখির পাশে গিয়ে বলে, এবার তোমার বিয়ে খাবো আপু। ইস, তোমার বিয়েতে যা এনজয় করব না, নাচতে নাচতে পুরো ফ্লোরটায় বাকিয়ে দেব। অবিকার কথায় সবাই সজোরে হেসে ওঠে, কিন্তু আখির মুখটা মলিন হয়ে যায়। সে সাদের দিকে তাকাতে দেখে সাদ তার দিকেই ফিরে আছে। সে সঙ্গে সঙ্গে নিজের নজর ফেরায়। অবিকের কথায় তেতে ওঠে অবিকা। আম্মু, তোমার ছেলেকে সামলাও, নইলে আমার হাতে ঘুষি খাবে আজ। এই তোরা চুপ কর তো, সব সময় একে অপরের পিছনে লাগা। অতঃপর সাবিহা বেগম রুবাইয়া বেগমের দিকে ফিরে বলেন, মেয়ে কিন্তু বিয়ের কথা শুনে লজ্জা পাচ্ছে। এবার ওরও একটা বিয়ের ব্যবস্থা করে না পা। সাবিহা বেগমের কথাটা জুবায়ের খানের পছন্দ হয় না। তিনি এখনই আখির বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছু আলোচনা করতে চাইছে না, আর না অন্য কোনো ছেলের সাথে ওনার মেয়ের নাম জড়াতে চাইছেন। উনি যাকে ঠিক করে রেখেছেন আখির বিয়ে তার সাথেই হবে। আপনারা দেখুন, ভালো ছেলে মনের মতো হলে আমরাও কথা এগোবো। রুবাইয়া বেগমের কথাটা কিয়ানের খুব ভালো লাগে। সে এই সুযোগটারে কাজে লাগাতে চায়। এখানে সবাই উপস্থিত, কেউ না কেউ তার প্রস্তাবে তো রাজি হবে। সে মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগেই সাদ বলে, বিয়েটা শেষ করুন কাজী সাহেব, ওরা আর কতক্ষণ এইভাবে হাঁসফাঁস করতে থাকবে? বিয়ে সম্পূর্ণ করে ওদের হাফ ছেড়ে বাঁচার সুযোগ দিন। সাদের কথায় এক দফা আবার হাসির রোল পড়ে যায়। আখি তাকিয়ে দেখে সাদের দিকে। লোকটাকে আজ মারাত্মক সুন্দর লাগছে, যদিও রোজই লাগে, কিন্তু আজকে যেন তার মাত্রা ছাড়িয়েছে। সে নিজের মনেই ভাবতে থাকে, আচ্ছা, লোকটা এত সুন্দর কেন? সত্যিই সুন্দর, নাকি আমি ভালোবাসি বলে আমার কাছে তিনি সুন্দর? সাদের কথায় সবাই হাসলেও কিয়ানে সেটা পছন্দ হয় না। সে সাদের পানে ফিরে রাগে ফুঁসতে থাকে। কাজী সাহেব খুব দ্রুতই বিয়ে শেষ করেন। বিয়ে শেষে সবাই খাওয়া দাওয়া সেরে নেন। আখি বেসিনে হাত ধুতে যাবে, তখনই জুবায়ের খান তাকে আলাদাভাবে ডাকেন। আখি হাত ধুয়ে ওনার কাছে যান। না, লোকটা আসলেই সুন্দর। কিছু বলবে আব্বু? আসলে আব্বু,
উনি বললেন, আব্বু আমি তো শুধু ওনার সাথে। জুবের খান হাত উঁচিয়ে আখির কথা থামিয়ে দেন। আখি একটু চুপ থেকে ভাবে এটাই সঠিক সময়, এখনই সে সাদের কথাটা তার আব্বুকে বলবে। আব্বু, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আখি আশেপাশে ভালো করে দেখে নেয় কেউ আছে কিনা। নিজের মাঝে অনেক সাহসের সঞ্চার ঘটায়। কিছুটা সময় নিজেকে ধাতস্থ করে একটা বড় নিঃশ্বাস ছাড়ে, নিজেকে বোঝায় এবার বলতে না পারলে খুব বড় ক্ষতি হয়ে যাবে, তোর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। নিজের জন্য হলেও তোকে স্টেপ নিতে হবে, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য হলেও তোকে কথাটা বলতে হবে। আব্বু, আমি যদি ফয়সাল ভাইয়াকে বিয়ে না করি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? জুবায়ের খান একরকম চেঁচিয়ে ওঠেন। আখি সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করে নেয়, ভয়ে কাঁপতে থাকে। জুবায়ের খান এবার হুঙ্কার ছাড়েন, বেশ রাশভারী কণ্ঠে বলেন। ভয়ে আখি কেঁদে ফেলে, তবুও হাল ছাড়ে না। আমি ফয়সাল ভাইয়াকে বিয়ে করতে পারবো না আব্বু। আমি সব বুঝতে পারছি আব্বু, কিন্তু আমার পক্ষে ওনাকে বিয়ে করা সম্ভব না। প্লিজ আব্বু, একটু বোঝার চেষ্টা করো। জুবায়ের খানের মুখের রাগে লাল হয়ে যায়, তবুও নিজেকে কিছুটা সংযত রেখে আখিকে প্রশ্ন করেন। আমি মিস্টার চৌধুরীকে ভালোবাসি আব্বু। কথাটা বলতে দেরি, অথচ আখির গালে চড় পড়তে দেরি হয় না। আখি গালে হাত দিয়ে সিক্ত নজরে তাকায় জুবায়ের খানের দিয়ে। চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে থাকে। সে ফুপিয়ে কেঁদে ওঠে। জুবায়ের খানের মুখ রক্তিম বর্ণ ধারণ করে। তিনি জোরে বলে ওঠেন, আমি সত্যি ওনাকে খুব ভালোবাসি আব্বু, আর উনিও আমাকে। আখির কান্নার গতি যেন আরো বাড়ে। মনে পড়ে যায় জুবায়ের খানকে দেয়া কথা, নিজের প্রতি রাগ তীর তীর করে বাড়ে। এখন তো আর জানতো না সাদকে এইভাবে ভালোবেসে ফেলবে। আব্বু, আমি সত্যি, আমি ফয়সাল ভাইয়াকে ভালোবাসি না আব্বু, আর না কোনোদিনও ভালোবাসতে পারবো। মিস্টার চৌধুরী কি কমতি? কেন ওনাকে মেনে নিচ্ছ না? কি এত সমস্যা ওনার সাথে? আখি, জুবায়ের খান পূর্বের ন্যায় হুঙ্কার ছাড়েন। রাগে ওনার শরীরের রগ ফুলে ওঠে। কেন লজ্জা করবে আব্বু? তুমি তো আমার আপনজন। উনি আমাকে কিছুই শেখাননি আব্বু। আমি শুধু জানি আমি ওনাকে ভালোবাসি, ওনাকেই বিয়ে করতে চাই আমি। জুবায়ের খান আবার একটা চড় মারেন আখিকে। আব্বু, একটু বোঝার চেষ্টা করো আমায়। কেন আব্বু, কেন? বেশ, দিতে হবে না, কিন্তু তুমি একটা কথা শুনে রাখো আব্বু, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওনাকে অনেক ভালোবাসি আব্বু, উনি ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। ঠিক আছে, আমি নিজে তাহলে ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো। আব্বু! আখি কেঁপে ওঠে জুবায়ের খানের কথায়। এতক্ষণ নিজেকে শক্ত রাখার প্রয়াস ঘটালেও এবার হু হু করে কেঁদে দেয়। কেন এমনটা করছো আব্বু? কেন মেনে নিচ্ছ না আমার ভালোবাসা? জুবায়ের খান কথা বলেন না, চুপ করে থাকেন। আখির কান্না যেন ওনার হৃদয়ে স্পর্শ করে না। আখি অবাক চোখে তাকিয়ে থাকে জুবায়ের খানের দিকে। জুবায়ের খান কিছুক্ষণ চুপ থেকে বলেন। আখির কান্নার বেগ যেন বাড়ে। সে ধপাস করে ফ্লোরে বসে পড়ে। আর তার কিচ্ছু বলার নেই, আর কিছু ফিরে পাওয়ার নেই। আজ প্রমাণিত সে একা, বড্ড একা। তার ইচ্ছের দাম কারো কাছে নেই। ঠিক আছে আব্বু, আমি ফয়সাল ভাইয়াকে বিয়ে করলে যদি তুমি খুশি হও তাহলে তাই হোক। আমি ওনাকেই বিয়ে করব, শুধু তুমি নিজের ক্ষতি করো না। আখি আর কথা বলতে পারে না, তার গলা ধরে আসে। জুবায়ের খান ওনাকে দাঁড় করে জুবায়ের খান ওনাকে ধরে দাঁড় করান। আখি নিজের চোখ মোছে, কিন্তু হৃদয়ের কান্না কি আর অত সহজে থামার? জুবায়ের খান আখির মাথায় হাত বুলিয়ে দেন। আখি অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকে জুবায়ের খানের পানে। জুবায়ের খান মৃদু হেসে বলেন। আখি মাথা নাড়ায়। জুবায়ের খানকে সে আজ নতুন ভাবে চিনেছে। আখি কিছু না বলেই সেখান থেকে চলে আসে। সামনে সবকিছু অন্ধকার ঠেকে তার কাছে। হয়তো এখনই মাথা ঘুরে পড়ে যাবে। আখি যেতেই জুবায়ের খান নিজের হাতের পানে তাকান। আজ শেষে আরমানের পরিবারের লোকজন সবাই বিদায় নিয়েছে, তবে থেকে গেছে আরমান। আজ সে এখানেই থাকবে। ভাইজান, আপনি থেকে গেলে পারতেন। ভাবিকে নিয়ে এই প্রথম আমাদের বাড়িতে আসছেন, এভাবে কি করে যেতে দিই? কামিনী বেগমও ইচ্ছে না থাকা সত্ত্বেও বারবার জুবায়ের খান আর রুবাইয়া বেগমের থেকে যেতে বলেছেন, কিন্তু ওনারা কাজের দোহাই দিয়ে ফিরতে চাইছেন। বড় বোনের এই আদিক্ষেতা দেখে কাবেরী বেগম মুখ বাঁকান, ভেতরে ভিতরে রাগে ফুঁসে ওঠেন। আজাদ চৌধুরী জুবায়ের খানকে বলেন। বেশ, তাহলে আখি আপাতত এখানে থাক।
জুবায়ের খান চাইলেও না করতে পারেন না, তবে আখির উপর ওনার ভরসা আছে, ওনার কথা অমান্য সে করবে না। জুবায়ের খান সে সুযোগটাই আর রাখেননি, তাই তো উনি রুবাইয়া বেগমকে নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে গেলেন। জুবায়ের খানরা চলে গেলে বড়রা একটু রেস্ট নিতে গেলেন। সামিররা সবাই মিলে ফ্লোরে ছোট ছোট আসন পেতে বসেছে। একটা সাইডে বসানো হয়েছে হেনা আর আরমানকে।